শুভ সন্ধ্যা সবাইকে। আজ 1 জুলাই মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো স্কুল শুট পড়ুয়ার সংখ্যা বাড়ছে, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত উচ্চস্তরের কমিটি। হিমন্তের নেতৃত্বেই 26-এ লড়বে বিজেপি, অমিত শাহের ঘোষণা। দলীয় বিধায়কদের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা থাকতে পারে, স্বীকার করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ থেকেই দূরপাল্লার ট্রেনে বাড়ছে ভাড়া। আজ থেকেই তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে বদল আনছে ভারতীয় রেল। বাধ্যতামূলক করা হয়েছে আধার কার্ড। শুধু শিলান্যাস আর কাজ শূন্য। উত্তর নারায়ণপুরে সড়ক সংস্কারের দাবিতে উত্তাল জনতা। গেমন সেতু মেরামতির কাজ শেষ হচ্ছে আগামী 21 জুলাই। এবং সর্বশেষ খবরটি হলো গেমন মেরামতির পরই তারাপুর সিঙ্কিং জোনে ফের শুরু হবে এলিভেটেড রোডের পাইলিং। এবারে শুনুন বিস্তারিত খবর। রাজ্যে ভয়াবহ গতিতে বাড়ছে স্কুল চুট ছাত্রছাত্রীদের সংখ্যা। এ নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কেন অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুল চুট ছাত্রছাত্রীদের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে, বিষয়টি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠন করা হয়েছে একটি উচ্চস্তরীয় কমিটি। সরকারি তরফে এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। শাহনওয়াজ চৌধুরী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি অনুযায়ী উচ্চস্তরীয় ওই কমিটির নেতৃত্ব দেবেন অতিরিক্ত সচিব কৃষ্ণা বড়ুয়া। কমিটিতে অন্য সদস্যরা হলেন আধিকারিক খনীন্দ্র দাস, টিটু গগৈ, দীপিকা চৌধুরী, পিয়ানু বড়ুয়া, অপরাজিতা চৌধুরী ও ইন্দ্রনাথ চট্টোপাধ্যায়। 7 সদস্যের ওই কমিটি কারণ খতিয়ে দেখে আগামী 15 অক্টোবরের মধ্যে মুখ্যমন্ত্রীর কাছে একটি তদন্ত প্রতিবেদন জমা দেবে। বিজ্ঞপ্তি অনুযায়ী অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা কি কারণে স্কুল চুট হচ্ছে তার প্রকৃত কারণ অনুসন্ধান করবেন উচ্চস্তরীয় ওই কমিটির সদস্যরা। সরকারের নিযুত মহিনার মতো প্রকল্পে ছাত্রছাত্রীরা লাভবান হচ্ছে কিনা বা ওই প্রকল্পের সম্ভাবনার কথা তুলে ধরবেন তারা। কারণ ওই প্রকল্পটির লক্ষ্যই ছিল মাধ্যমিক শিক্ষা ধরে রাখার বিষয়টি নিশ্চিত করা। আর্থিকভাবে দুর্বল ও প্রান্তিক এলাকার ছাত্রছাত্রীদের পড়াশোনা করার পথে অর্থনৈতিক, ভৌগোলিক ও সামাজিক বাধাগুলো যাতে মোকাবিলা করা যায়, সেই লক্ষ্যেই সরকার ওই প্রকল্প চালু করেছিল। বিজ্ঞপ্তি অনুযায়ী ছাত্রছাত্রীদের স্কুল চুট হওয়ার পেছনে কি কি কারণ রয়েছে তা খুঁজে বের করে পরবর্তীতে যাতে এ ব্যাপারে সমুচিত পদক্ষেপ করা যায়, সেই লক্ষ্যেই ওই কমিটি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির সদস্যরা কারণ অধ্যয়ন করে শ্রেণী, লিঙ্গ, ভূগোল এবং আর্থসামাজিক অবস্থা অনুসারে তথ্য সংগ্রহ করে কোন পর্যায়ে স্কুল চুট হওয়ার সম্ভাবনা বেশি তা চিহ্নিত করবেন। পরবর্তীতে কারণগুলো মূল্যায়ন করা হবে। এর মধ্যে বাল্যবিবাহ, পারিবারিক সমস্যা, দারিদ্র স্কুলে যাতে ছাত্রছাত্রীদের জন্য প্রতিবন্ধকতা তৈরি করছে কিনা তাও খতিয়ে দেখবেন কমিটির সদস্যরা। ছাত্রছাত্রীদের স্কুল চুট হওয়ার পেছনের কারণগুলো অনুসন্ধান করে আগামী 15 অক্টোবরের মধ্যে মুখ্যমন্ত্রীর কাছে তথ্যপূর্ণ একটি প্রতিবেদন দাখিল করতে হবে কমিটিকে। পরবর্তীতে ওই প্রতিবেদনের উপর ভিত্তি করে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে, জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। পরবর্তী খবরটি হলো হিমন্তের নেতৃত্বে 26-এ লড়বে বিজেপি, অমিত শাহের ঘোষণা। দলীয় বিধায়কদের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা থাকতে পারে, স্বীকার করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নেতৃত্ব নিয়ে কোনো সংশয় নেই। 26-এর বিধানসভা নির্বাচনে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে লড়বে আসাম বিজেপি। ইংরেজি দৈনিক আসাম ট্রিবিউনের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত কয়েকদিন ধরে আসামে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে 26-এর আগে সরকারের নেতৃত্বে রদবদলের জল্পনা তুঙ্গে উঠেছিল দিশপুরে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই বিতর্কেই জ্যোতি টানলেন বলে মনে করা হচ্ছে। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি লড়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে, কিন্তু ভোটের ফল প্রকাশের পর সরকার গঠনে আগে বিজেপি নেতৃত্ব মুখ্যমন্ত্রী পদে নিয়ে আসে হিমন্ত বিশ্বকে। সোনোয়ালকে দিল্লিতে নরেন্দ্র মোদীর ক্যাবিনেটে পুনর্বাসন দেয়। এবার ভোটের আগে নেতৃত্বে রদবদলের কথা শোনা যাচ্ছিল, কিন্তু অমিত শাহ ওই সাক্ষাৎকারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন হিমন্ত বিশ্বের নেতৃত্বে 26-এ আসামে এনডিএ জোট লড়াইয়ে নামবে। অমিত শাহ জানান, হাতে এখনো বেশ কিছুটা সময় রয়েছে, তাই আসামে বিধানসভা ভোটের প্রস্তুতি বিজেপি এখনো শুরু করেনি। তার দাবি, সম্প্রতি আসামে পঞ্চায়েত থেকে বিভিন্ন স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচনে যে ফল এসেছে
তাতে ২৬-এর বিধানসভা ভোটে কি ফল হতে চলেছে তার একটা স্পষ্ট প্রতিফলন পাওয়া গিয়েছে। ২৬-এর আগে শাসক জোটের সমীকরণ নিয়ে ইদানিং বিভিন্ন প্রশ্ন উঠেছে। বড়ভূমিতে বিটিসি নির্বাচনের আগে বিষয়টি আরো প্রকট হয়েছে। বিশেষ করে এতদিনের সঙ্গে প্রমোদ বড়োর ইউপিপিএল ২৬-এ এনডিএ জোটে থাকবে না হাগ্রামা মহিলাদের বিপিএফ এসে যোগ দেবে, এ নিয়ে সংশয় রয়েছে। এনডিএর সবচেয়ে শক্তিশালী জোট সঙ্গী অগপ বেসুরো কথা বলতে শুরু করেছে। সোমবারই দলের প্রবীণ নেতা রমেন্দ্র নারায়ণ কলিতা সংবাদ মাধ্যমকে বলেছেন, ২৬-এর নির্বাচনে বিজেপির সঙ্গে অগপ জোটে থাকবে কিনা তা এখনো নিশ্চিত হয়নি। এই প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বলেছেন, এনডিএ জোটে হেরফের হবে না, আগের মতোই শরিক দলগুলি একজোট হয়ে ২৬-এ লড়াই করবে। জোটে নতুন কোনো শরিকের সংযোজন হবে কিনা এ প্রসঙ্গে অমিত শাহ সিদ্ধান্ত নেওয়ার দায় আসাম প্রদেশ বিজেপির উপর ছেড়ে দিয়েছেন। টানা প্রায় ১০ বছর ধরে আসামের শাসন ক্ষমতায় বিজেপি। আগামী বিধানসভা নির্বাচনে দল প্রতিষ্ঠান বিরোধী হওয়ার সম্ভাবনা দেখছে কিনা জানতে চাইলে অমিত শাহ বলেন, গত ১০ বছরে আমাদের দলের সরকার প্রশংসনীয় কাজ করে দেখিয়েছে। যদিও তারপরেই তার সতর্কবার্তা, যদি কোনো প্রতিষ্ঠান বিরোধিতা থাকে তবে তা বিধায়ক বা স্থানীয় নেতাদের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। কিন্তু আসামের জনতা আমাদের দল ও সরকারের উদ্দেশ্য যে সৎ সে সম্পর্কে অবগত। দরিদ্র জনসাধারণের কল্যাণে আসাম সরকার দুর্দান্ত কাজ করেছে। এরপরে তিনি অরুণোদয় থেকে লাখপতি বাইদেবের মতো হিমন্ত বিশ্ব সরকারের বিভিন্ন প্রকল্পের উদাহরণ তুলে ধরেন। এই সরকারের জমানায় আসামের স্বাস্থ্য ক্ষেত্রে যে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে তার উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধুমাত্র গত বছরই আসামে 2টি ক্যান্সার হাসপাতাল কাজ শুরু করেছে, 8টির নির্মাণ কাজ বর্তমানে চলছে, 13 লক্ষ প্রবীণ লোক মাসে পেনশন পাচ্ছেন। অমিত শাহের দাবি, আমার মনে হয় এসব প্রকল্প প্রতিষ্ঠান বিরোধিতার চেয়ে প্রতিষ্ঠানমুখ হিসেবে কাজ করবে। বদরুদ্দিন আজমলের এআইইউডিএফ দল এই মুহূর্তে আসামের রাজনৈতিক ক্ষেত্রে খাদের মুখে দাঁড়িয়ে। 21-এর বুথ পর্যন্ত সংখ্যালঘু ভোট এআইইউডিএফ ও কংগ্রেসের মধ্যে ভাগাভাগির সুযোগ নিয়ে আসন বাড়িয়েছে বিজেপি। এবার পরিস্থিতি ভিন্ন, এটা স্বীকার করে নিয়েছেন অমিত শাহ। বলেন, লোকসভা নির্বাচনের ফলে এটা স্পষ্ট, আসামে এআইইউডিএফ এর রাজনীতি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এর জন্য আমরা সতর্ক রয়েছি। তবে লোকসভা ভোটের ফল দেখলে এটা নিশ্চিত, আমরা গোটা আসামে রেকর্ড ভোটে এগিয়ে রয়েছি। ভবেশ কলিতাকে হঠাৎ করে সরিয়ে দিয়ে দিলীপ শইকিয়াকে প্রদেশ সভাপতি করার পেছনে তেমন কোনো কারণ নেই বলে জানান অমিত শাহ। বলেন, এটা বিজেপির সাংগঠনিক নিয়মিত প্রক্রিয়ার একটি অংশ। দল সময়ে সময়ে সংগঠনের নির্বাচন করিয়ে থাকে এবং এতে নেতৃত্বেও পরিবর্তন হয়। এই সাক্ষাৎকারে অবশ্য 2টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মুখ খুলেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথমটি অবশ্যই গৌরব গগৈর পাকিস্তান যুগ প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী সেই ফেব্রুয়ারি মাস থেকে অভিযোগ করে আসছেন গৌরবের পাকিস্তান যুগ নিয়ে। এর জন্য আসাম পুলিশ এসআইটি গঠন করে তদন্ত পর্যন্ত করছে। আগামী 10 সেপ্টেম্বর সেই প্রসঙ্গে বিস্ফোরক সব তথ্য তিনি ফাঁস করবেন বলেও বারবার করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টি নিয়ে নীরবই ছিলেন অমিত শাহ। অন্যদিকে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি নির্বাচনে লড়াই করলেও জল যদি হ্যাট্রিক করে ক্ষমতায় ফিরে তবে সরকার গঠনের ক্ষেত্রেও হিমন্ত নেতৃত্বে থাকবেন কিনা এ ব্যাপারে শব্দ খরচ করেননি অমিত শাহ, বরঞ্চ সাসপেন্স জিইয়ে রাখলেন। পরবর্তী খবর, আজ থেকে দূরপাল্লার ট্রেনে বাড়ছে ভাড়া। দূরপাল্লার যাত্রীবাহী ট্রেনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। আজ থেকে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। রেলের এক কর্তা জানিয়েছেন, আজ থেকেই ভাড়া বৃদ্ধি হচ্ছে। কিছু ক্ষেত্রে কোনো কোনো ট্রেনে 300 টাকার উপর ভাড়া বাড়বে, কোনো কোনো ট্রেনে 100 থেকে 200 টাকা ভাড়া বাড়বে। ভাড়া বৃদ্ধির সবই নির্ভর করছে কিলোমিটারের উপর। রেল সূত্রে খবর, গত কয়েক বছরের মধ্যে টিকিটের ভাড়া বাড়ায়নি রেল, ফলে এবার দূরপাল্লার মেল এবং এক্সপ্রেস এই দুই ধরনের ট্রেনের টিকিটের ভাড়া বাড়ছে। এসি নন এসি দুই শ্রেণীর সংরক্ষিত টিকিটের ভাড়াই বাড়ছে আজ থেকে, যদিও তা নির্ধারিত হবে কিলোমিটারের উপর ভিত্তি করে। অসংরক্ষিত টিকিটের ভাড়া বৃদ্ধির ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে সেক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম থাকবে। রেল সূত্রে জানা গিয়েছে, দূরপাল্লার ট্রেনের নন এসি দ্বিতীয় শ্রেণীর টিকিটের ভাড়া প্রতি কিলোমিটারে 8 পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রথম 500 কিলোমিটার পর্যন্ত ভাড়া বৃদ্ধি থেকে ছাড় দেওয়া হচ্ছে। স্লিপার এবং প্রথম শ্রেণীর অসংরক্ষিত টিকিটের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে 8 পয়সা করে ভাড়া বাড়াচ্ছে রেল।
নন এসির সংরক্ষিত টিকিটের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে 1 পয়সা করে ভাড়া বাড়ানো হচ্ছে। এসি শ্রেণীর টিকিটের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে 2 পয়সা করে ভাড়া বাড়ানো হবে বলে জানিয়েছে রেল। তবে নিত্যযাত্রীদের সিজন টিকিটের মাসিক ভাড়ায় কোনো পরিবর্তন হবে না। রেল সূত্রে জানা গিয়েছে, আজ থেকেই তৎকাল টিকিট কাটার ক্ষেত্রেও বদল আনছে রেল। বাধ্যতামূলক করা হয়েছে আধার কার্ড, অর্থাৎ আধার কার্ড থাকলে তবেই যাত্রীরা তৎকাল টিকিট কাটার সুযোগ পাবেন। টিকিট কাটার সময় আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে যাবে ওটিপি। সেই ওটিপি দেওয়ার পরে টিকিট কাটতে পারবেন যাত্রীরা। এছাড়াও তৎকাল টিকিট নিয়ে এজেন্টরা যাতে কালোবাজারি করতে না পারেন, সেজন্য তাদেরও নিয়ম বাঁধছে রেল। অভিযোগ, অনলাইনে নিমেষে শেষ হয়ে যায় তৎকাল টিকিট, আবার কাউন্টার থেকে তৎকাল টিকিট কাটতে গিয়েও শূন্য হাতে ফিরতে হয় অনেককেই। নয়া নিয়ম অনুযায়ী তৎকাল টিকিট কাটার সময় শুরু হওয়ার প্রথম আধ ঘন্টা সুযোগ পাবেন না এজেন্টরা। এসি কামরা হোক বা নন এসি, সব ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য হবে। পরবর্তী খবর, শুধু শিলান্যাস, কাজ শূন্য। উত্তর নারায়ণপুরে সড়ক সংস্কারের দাবিতে উত্তাল জনতা। সড়ক সংস্কারের দাবিতে উত্তাল প্রতিবাদ হাইলাকান্দি জেলার উত্তর নারায়ণপুর অঞ্চলে। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শিলান্যাস হলেও আজ পর্যন্ত নির্মাণ কাজ শুরু হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এ নিয়ে জেলার আলগাপুর ব্লকের অধীনে উত্তর নারায়ণপুর অঞ্চলে পূর্ত সড়ক সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে উত্তাল প্রতিবাদ গড়ে তোলেন স্থানীয়রা। বিধায়ক নিজামুদ্দিন হায় হায়, পূর্ত বিভাগ হায় হায় স্লোগান দিয়ে এলাকা উত্তপ্ত করে তোলেন স্থানীয় জনতা। সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করে স্থানীয় এক ব্যক্তি জানান, বিগত 6 মাস পূর্বে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী সহ অন্যান্য বিভাগীয় আধিকারিক এবং স্থানীয় জনগণের উপস্থিতিতে পূর্ত সড়কের শিলান্যাস করা হয়, কিন্তু আজ পর্যন্ত এই সড়কের কাজ শুরু হয়নি। সংবাদ মাধ্যমে স্থানীয় জনতা এও বলেন, বিগত বন্যায় সড়কের অবস্থা আরো বেগতিক হয়েছে। স্কুল পড়ুয়া, ছাত্রছাত্রী, অসুস্থ রোগী সহ এই অঞ্চলে যাতায়াতকারী জনগণ সড়কের বেহাল দশায় ভোগান্তির শিকার হচ্ছে। বৃষ্টি পড়লেই রাস্তা তলিয়ে যায়, গর্তে আটকে পড়ে যানবাহন। প্রতিদিন চলছে এই নরক যন্ত্রণা। স্থানীয় মানিক বড়বুইয়া জানান, বরাদপ্রাপ্ত ঠিকাদার কাজ ফেলে রেখেছে, অথচ বিধায়ক নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। তিনি এও দাবি করেন, এই রাস্তাটি নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদারের সঙ্গে নাকি বিধায়কের শেয়ার ছিল, আর সেই শেয়ারের সমস্যা তৈরি হয়ে আটকে রয়েছে প্রকল্প। তার জেরেই নাকাল হচ্ছে জনজীবন। স্থানীয়রা আরো বলেন, রাস্তা বানানোর নামে শুধু নাটক হয়। আগে শিলান্যাস হয়, পরে ছবি তুলে সবাই, আর তারপর কাজ বন্ধ। স্থানীয় এক ব্যবসায়ী জানান, কাঁচা রাস্তায় গাড়ি চলাচল করতে না পারায় ব্যবসাও মার খাচ্ছে। প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এত বড় সমস্যা জেনেও কেন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, প্রশ্ন তুলেছে হাইলাকান্দির নাগরিক মহল। সব মিলিয়ে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ। খুব এতটাই চরমে পৌঁছেছে যে অনেকে প্রকাশ্যে বলছেন, আগামী নির্বাচনে বিধায়ককে উচিত শিক্ষা দেব আমরা। আলগাপুরের রাস্তাঘাটের হাল ফেরাতে অবিলম্বে পদক্ষেপ চায় জনগণ। শুধু শিলান্যাস নয়, চায় বাস্তব কাজ। আসন্ন নির্বাচনে সেই কাজের হিসাব দিতে হবে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকেও, এমন হুঁশিয়ারি দিচ্ছেন ক্ষুব্ধ জনতা। পরবর্তী খবর, গেমন সেতু মেরামতির কাজ শেষ হচ্ছে আগামী 21 জুলাই। এরপরই তারাপুর শিববাড়ি রোডের সিঙ্কিং জোনে পূর্ণোদ্যমে ফের শুরু হবে এলিভেটেড রোডের নির্মাণ কাজ। সোমবার শিলচর সফরে এসে সিঙ্কিং জোনে দাঁড়িয়ে একথাই বলেছেন পূর্ত বিভাগের দিশপুরের চিফ ইঞ্জিনিয়ার সঞ্জীব শাম। সোমবার দুপুরে গুয়াহাটি থেকে বিমানে কুম্ভিগ্রাম পৌঁছে সঞ্জীব শাম সড়ক পথে সোজা চলে আসেন তারাপুর শিববাড়ি রোডের সিঙ্কিং জোনে। পূর্ত গ্রামীণ সড়ক বিভাগের শিলচর উদারবন টেরিটোরিয়াল ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ নাগকে সঙ্গে নিয়ে তিনি পুরো সিঙ্কিং জোনের অবস্থা খুঁটিয়ে খুঁটিয়ে পরিদর্শন করেন। কিছুদিন আগে বন্যা দেখতে শিলচরে এসে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, এলিভেটেড রোডে পাইলিং এর কাজ সফল হয়নি, এখানে নতুনভাবে পাইলিং ও পাইল টেস্টের কাজ করতে হবে। মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের পর এদিন সিঙ্কিং জোনে দাঁড়িয়ে চিফ ইঞ্জিনিয়ার বলেছেন, নতুন করে নতুন পদ্ধতিতে শুরু হবে পাইলিং। কিভাবে কি হবে এর ব্যাখ্যা দিয়ে সঞ্জীব শাম বলেন, আগে 32 মিটার পর্যন্ত পাইলিং করে আমরা পিলার তোলার উপযুক্ত মাটি পাইনি, এবার 42 মিটার পর্যন্ত নিচে গিয়ে নতুন করে আমরা পাইলিং করব। গেমন সেতু খুলে গেলে 22 জুলাই থেকে শিলচর কালাইন রোড দিয়ে গাড়ি চলাচল কমবে। এর মধ্যেই ভালো দিন দেখে আমরা পাইলিং এর কাজ শুরু করে দেব। পাইলিং এর সব মেশিনপত্র সাইটেই রয়েছে, শুধু পার্থক্য এটাই হবে যে আগে 32 মিটার পাইলিং করতে আমরা 400 ডায়া মেশিন ব্যবহার করেছি,
এবার 600 ডায়া মেশিন দিয়ে মাটির 42 মিটার গভীরে যাওয়া হবে। এর জন্য নতুন ডিজাইনও বানানো হয়েছে। চিফ ইঞ্জিনিয়ার বলেন, পাইলিং সফল হওয়ার পর এর উপর 1 ফুট উঁচু স্ল্যাব বানানো হবে, যার উপর দাঁড়াবে এলিভেটেড রোড। তিনি আরো বলেন, এখন নতুনভাবে যা হবে তা হলো মাইক্রো পাইলিং, কিন্তু একবার যে পাইলিং বিফল হয়েছে তা কি ফের সফল হতে পারে? 42 মিটার গভীরে গিয়েও আদৌ কি পাওয়া যাবে পিলার দাঁড় করানোর উপযুক্ত মাটি? এর জবাবে শ্যামবাবু বলেন, আমরা আশাবাদী সঠিক মাটির সন্ধান 42 মিটার গভীরে গিয়ে পাওয়া যাবে। এতটা নিচে মাটির নেগেটিভ ফ্রিকশন থাকবে না বলেই আমাদের ধারণা। এরপরে যদি সফল না হয় তাহলে আরো উন্নত প্রযুক্তির পৃথক ডিজাইন বানিয়ে পাইলিং সফল করা হবে। সিঙ্কিং জোন পরিদর্শনে শেষের দিকে এসে যোগ দেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীও। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।